প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি সবাই তোমরা ভালো আছো। মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে আছি। আজকে আমরা লেকচার 21 করব সবাই। দেখো তোমাদের জন্য লেখা আছে বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র লেকচার 21। আমরা সবাই জানি আমরা আমাদের চতুর্থ অধ্যায়ে আছি। যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ের নাম আমি লিখে দিয়েছি, অধ্যায় 4 যৌথ মূলধনী কোম্পানির মূলধন। গত ক্লাসগুলোতে আমি এই অধ্যায় থেকে প্রতিটা ক্লাসে নতুন নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করেছি। গত লেকচার 20-এ আমরা অঙ্কের নিয়ম শুরু করেছিলাম। আমি তোমাদের বলেছিলাম এই অধ্যায়ের অঙ্কগুলো জাবেদা ভিত্তিক, তারপর আমাদের খতিয়ান করতে হয়, তারপর সেখান থেকে আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে হয়। গত ক্লাসে আমি জাবেদার নিয়মগুলো তোমাদের জন্য দিয়ে দিয়েছিলাম। আশা করি সেই ক্লাসগুলো বা সেই ক্লাসটি সবাই ফলো করেছো, নিয়মগুলো লিখে লিখে প্র্যাকটিস করেছো, এবং সেই জাবেদা থেকেই তার পরবর্তী ধাপ কিন্তু আজকে আমরা আমাদের ক্লাসে শিখব। আমাদের ক্লাসের আজকে আলোচ্য বিষয় হচ্ছে শেয়ার ইস্যুর নগদ লেনদেন সমূহ লিপিবদ্ধকরণের ক্ষেত্রে ব্যাংক হিসাবের ব্যবহার। অর্থাৎ আমরা আমাদের জাবেদার নিয়মে যেই যেই জায়গায় ব্যাংক হিসাব ব্যবহার করেছি সেই ব্যাংক হিসাবগুলো নিয়ে আজকে আমরা খতিয়ান করব। জাবেদা থেকে যেহেতু খতিয়ান করতে হয় আমরা সবাই জানি, সেই জাবেদা থেকে আমরা যেই যেই জায়গায় ব্যাংক হিসাবের লেনদেন হয়েছে সেই ব্যাংক হিসাবগুলো নিয়ে আমরা আজকে ব্যাংক হিসাবের খতিয়ান প্রস্তুত করব। তোমাদের বইতে এই টপিকটি 4.25 টপিক নাম্বার দেয়া আছে। এই টপিক নাম্বারে তোমরা বইতে এটা পাবে কিভাবে খতিয়ান করা আছে, আর আমিও তোমাদের আজকে বোর্ডে এঁকে শিখাবো। আর আরেকটা বিষয় আজকে আমরা শিখব, শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন। তোমাদের বইতে এটা আছে টপিক নাম্বার 4.26, তোমরা বইতে খুললেই পাবে। তো এই দুইটা বিষয় আজকে আমরা খুব ভালোভাবে শিখব। গত ক্লাসের জাবেদার নিয়ম এবং আজকের ব্যাংক হিসাবের খতিয়ান আর আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটা বিষয়, টোটাল তিনটা বিষয় যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে এই চ্যাপ্টারের একটা পূর্ণ অঙ্কের সমাধান আমরা করতে পারবো। তো আশা করি তোমরা সবাই বই নিয়ে প্রিপেয়ার্ড আছো এবং সাথে খাতা কলম রেখেছো, কারণ এই ছকগুলা বা নিয়মগুলা, নমুনা ছকগুলো আমাদের খাতায় এঁকে এঁকে শিখতে হবে। তো সবাই তোমরা খাতা নিয়ে বসো, আর আমি প্রথম টপিকটা তোমাদের এঁকে শিখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বইতে টপিক নাম্বার 4.25 খুললে দেখতে পাবে সেখানে লেখা আছে শেয়ার ইস্যুর নগদ লেনদেন সংক্রান্ত লিখনগুলো প্রথমে জাবেদায় লিপিবদ্ধ করে দেখানো হয়। অর্থাৎ আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম, যখন জাবেদার নিয়ম পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনগুলো যে যে ক্ষেত্রে নগদ অর্থের আদান প্রদান করা হয় সেই ক্ষেত্রে আমাদের ব্যাংক হিসাবটা ইউজ করা হয়। আর ব্যাংক হিসাবের সেই যেহেতু ব্যাংকের মাধ্যমে আমাদের লেনদেনগুলো করা হয়, সেখানে আমাদের নগদান হিসাবের পরিবর্তে আমরা ব্যাংক হিসাবটা নিয়ে আসি। তাহলে আমরা যখন জাবেদার নিয়ম করেছি সেখানে আমরা দেখব, যখন আমরা শেয়ার আবেদনের সাথে অর্থ পেয়েছিলাম তখন প্রথম জাবেদায় দিয়েছিলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আবার যখন অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিয়েছি তখন আমরা দিয়েছিলাম শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার যখন আমরা বিভিন্ন খরচ, শেয়ার ইস্যু সংক্রান্ত বিভিন্ন খরচ প্রদান করেছি বা পরিশোধ করেছি সেটাও ব্যাংকের মাধ্যমে করেছি 4 নাম্বার জাবেদার নিয়মে। তোমরা যদি নিয়মটা আরেকবার খুলে দেখো সেখানে তোমরা এই ব্যাংক হিসাবের জাবেদাগুলো পাবে। তো সেই জাবেদা থেকে আজকে আমরা ব্যাংক হিসাবের খতিয়ানটা করছি। আর এখানে সেটাই লেখা আছে যে শেয়ার ইস্যুর নগদ লেনদেনগুলো প্রথমে সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয় এবং সেখান থেকে সেই সাধারণ নগদ লেনদেনগুলোর জন্য ব্যাংক হিসাবের খতিয়ান প্রস্তুত করতে হয় জাবেদা থেকে। তাহলে খতিয়ানটা সবাই আমরা আঁকি, আমার সাথে সাথে সবাই তোমরা খাতায় আঁকো। আমরা টি ছকে একটা খতিয়ান আঁকবো।
সবাই আমরা খতিয়ানের টি ছক সবাই শিখেছি। আমরা জানি নবম দশম শ্রেণীতেও করে এসেছি, একাদশ শ্রেণীতে করেছি, প্রিভিয়াস ইয়ারে খতিয়ান কীভাবে করতে হয়, চলমান জের ছকও করেছি, টি ছকও করেছি। তো তোমাদের বইতে টি ছকটাই বেশি প্রেফার করা হয়েছে। আমরা চলমান জের ছকেও করতে পারি, আবার টি ছকেও করতে পারি, তবে টি ছকে করাটাই বেটার। টি ছকে করতে হলে আমরা প্রথমে ছকটাকে দুই ভাগে ভাগ করে নিব, তারপর শিরোনাম লিখব। টি ছকে দুইটা দিক থাকে, দুইটা দিকের নাম লিখতে ভুলবো না। তারপর আমরা ছকটাকে দুইটা ভাগে সমান কলাম দিয়ে বিভক্ত করব। এখানে টি ছকের প্রত্যেক সাইডের 4টা করে কলাম থাকে, আমরা কলামগুলোর নাম জানি সবাই। তারিখ, বিবরণ, বিবরণ অথবা হিসাবের নাম যেটাই বলি সেটাই হবে। তারপর হচ্ছে জাবেদা পৃষ্ঠা, খতিয়ানে জাবেদা পৃষ্ঠা থাকে আর জাবেদায় থাকে খতিয়ান পৃষ্ঠা। তারপর হচ্ছে টাকা, এটা হচ্ছে ডেবিট দিকের টাকার পরিমাণ। তারপর হচ্ছে আবার ক্রেডিট দিকে একই কলাম, একই নামে একই কলাম। এখন আমরা আমাদের গত ক্লাসে সেই জাবেদার নিয়মটা যদি খুলে দেখি, সেখানে আমরা ব্যাংক হিসাব কোন কোন লেনদেনে পেয়েছি। আমরা প্রথম লেনদেনটাতে ব্যাংক হিসাব পেয়েছিলাম যখন আবেদনের সাথে অর্থ পাওয়া যায়। শেয়ার ক্রয়ের জন্য জনগণ বা অন্য কোনো প্রতিষ্ঠান যখন কোম্পানিতে আবেদন জানায়, আবেদনপত্র জমা দেয়, তখন তার সাথে টাকাটাও দিয়ে দেয়। তো আবেদনের সাথে যখন অর্থ পাওয়া যায়, আমরা সেখানে 1 নাম্বার জাবেদার নিয়মে করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা যেহেতু ব্যাংক হিসাবের খতিয়ান করছি, তাহলে এই হিসাবটার উপর ভিত্তি করে টাকার পরিমাণটা কিন্তু বসবে। তাহলে ব্যাংক হিসাব যদি ডেবিট হয় আমাদের জাবেদায়, টাকাটা কিন্তু ডেবিট দিকে বসবে, আর ভিতরে নামটা বসবে তার বিপরীতে যে হিসাবটা আছে। তাহলে ব্যাংক হিসাব কিন্তু আমাদের প্রথম জাবেদায় ডেবিট হয়েছিল, তাহলে আমরা ডেবিট দিকে টাকার কলামে হাত দিব এবং সেখানে যে টাকাটা আমরা বসিয়েছিলাম জাবেদায় সেই টাকাটা এখানে লিখব। আমি এখানে স্টার দিয়ে তোমাদের টাকাটা বুঝাচ্ছি। এবং ব্যাংক হিসাব ডেবিট, আমরা ডেবিট দিকে বসাচ্ছি টাকাটা, আর তার সাথে জড়িত ছিল শেয়ার আবেদন হিসাব। তোমরা খাতায় করলে ছকটা একটু বড় হবে, তখন এক লাইনে লেখাটা লিখতে পারবে। আর শেয়ার ইস্যুর প্রশ্নে তারিখ দেয়া থাকলে আমরা এখানে তারিখটা ইউজ করব, আর যদি না দেয়া থাকে আমরা তারিখের কলামটা ব্ল্যাঙ্ক রাখবো। এরপরে আমরা জাবেদার নিয়মে যদি আবার যাই, দেখব যে 2 নাম্বার জাবেদাতেই আমি তোমাদের শিখিয়েছিলাম যে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিতে হয়। তাহলে যদি আমাদের শেয়ার ইস্যু আমরা করে থাকি 20,000, আমাদের আবেদন আসলো 25,000-এর, তখন 5,000 যে অতিরিক্ত আবেদন আসলো সেটা কিন্তু আমরা বিলি করতে পারবো না জনগণের মধ্যে, কারণ আমাদের ক্ষমতা নেই। আমাদের ক্ষমতা হচ্ছে 20,000 শেয়ার পর্যন্ত ইস্যু করা। তাহলে অতিরিক্ত যে আবেদনের অর্থ আমরা পেয়েছি সেটা আমরা কিন্তু ফেরত দিয়ে দিব। আর অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিতে গেলে আমাদের জাবেদাটা হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব এখানে ক্রেডিট হচ্ছে ফেরত দেওয়ার সময়, তাহলে আমরা ক্রেডিট দিকে হাত দিব, টাকার অঙ্কটা আমরা ক্রেডিট দিকে লিখব। আর বিপরীতে তার সাথে ছিল কে? শেয়ার আবেদন হিসাব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি ফেরত, অর্থাৎ অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত সংক্রান্ত জাবেদা থেকে এটা নিয়ে আসা হয়েছে। শেয়ার আবেদন হিসাব ফেরত, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়েছে যে জাবেদায় বা যে লেনদেনের মাধ্যমে।
আর আমরা জাবেদা থেকে টাকাটা নিয়ে আসব। এরপর আমরা 3 নাম্বার জাবেদায় আমাদের নিয়ম অনুযায়ী, আমি গত ক্লাসে তোমাদের যে নিয়ম পড়িয়েছি আমার লেকচারে, সেখানে 3 নাম্বার জাবেদায় আর কোনো ব্যাংক সংক্রান্ত লেনদেন ছিল না। 4 নাম্বারে পেয়েছিলাম শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে আমরা বিভিন্ন খরচ পরিশোধ করে থাকি, প্রদান করে থাকি, যেমন অবলেখকের দস্তুরি বা কমিশন, মূলধন সংগ্রহের ব্যাংক ফি বা ব্যাংক চার্জ অথবা প্রাথমিক খরচ। এগুলা আমাদের প্রতিষ্ঠানের জন্য বা কোম্পানির জন্য খরচ, এগুলোও কিন্তু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে খরচগুলো হয় ডেবিট আর ব্যাংক হিসাব হয়ে যায় ক্রেডিট। তাহলে 4 নাম্বার জাবেদা থেকে আমরা আসি ব্যাংক হিসাব ক্রেডিট। তার বিপরীতে আমরা সবাই নিয়মে গিয়ে দেখব সেখানে বিভিন্ন খরচের নাম দেওয়া আছে, 2টা বা 3টা খরচের নাম, সেই নামগুলো আমরা এখানে উঠিয়ে দিব। ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট, আমরা খরচ ওয়াইজ, খরচ অনুসারে টাকাগুলো এখানে বসাবো নাম দিয়ে দিয়ে। এখানে হতে পারে অবলেখকের দস্তুরি বা কমিশন, এটা একটা টাকা হতে পারে। তারপর হতে পারে আমাদের জাবেদা থেকে যদি পাই মূলধন সংগ্রহের ব্যাংক ফি বা চার্জ, কমিশন হিসাব। আমরা সেখান থেকে টাকা নিয়ে আসবো, যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে সেটা নিয়ে আসবো। হতে পারে প্রাথমিক খরচ, সবগুলো খরচের বিপরীতেই কিন্তু আমাদের ব্যাংক হিসাবটা ক্রেডিট হচ্ছে, তাই ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট, আমি ক্রেডিট দিকে টাকাগুলা বসাবো। ইত্যাদি থাকতে পারে, তোমাদের বইতে এভাবেই দেওয়া আছে, ঠিক আছে। আমি জাবেদা থেকেই নিয়ে আসলাম আর বইতেও এভাবেই দেওয়া। যদি এখানে আমার ক্লাসটা বুঝতে অসুবিধা হয় তাহলে বই থেকে আরেকবার দেখে দেখে তোমরা খাতায় প্র্যাকটিস করতে পারবে। এখন আমরা ব্যাংক হিসাবের আর কোনো, আমাদের জাবেদা থেকে ব্যাংক হিসাবের আর কোনো লেনদেন নাই, তাই খতিয়ানে এ পর্যন্তই আমরা বসাবো। এখন আমরা কি করব, 2 সাইড যোগ করে দেখব কোন সাইডটা বড় হচ্ছে। আমরা সবাই মনে রাখবো এই ব্যাংক হিসাবের খতিয়ানে ডেবিট সাইডটাই বড় হয়, কারণ আমরা আবেদনের সাথে একটা বড় অঙ্কের টাকা পাই। আমাদের যতটুকু পরিমাণ আবেদন হয় অনেক বেশি টাকা পাই আমরা আবেদনের সাথে, এটা মনে রাখবো। আর সেই তুলনায় আমাদের ফেরত কিন্তু দিতে হয় খুব কম। অন্যান্য যেই প্রাথমিক খরচ বা অন্যান্য যে খরচগুলো আছে, এই খরচগুলো কিন্তু অসমন্বিত খরচ নামে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদে বসে। এই খরচগুলোর অ্যামাউন্ট খুব একটা বেশি না, তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নিব আমাদের ডেবিট সাইডটা বড় হবে। ডেবিট সাইড যদি বড় হয়, আমরা 2 সাইডে টাকার কলামে এই যে সাইড বড় হবে সেই অ্যামাউন্টটা লিখে রাখবো। ধরে নিলাম ক্রেডিট সাইড ছোট হলো, তাহলে ব্যালেন্স সিডিটা কতটুকু ছোট হলো সেটা ব্যালেন্স সিডি নামে এখানে বসবে, উদ্ধৃতটা বসবে। ডেবিট সাইডটা কতটুকু বড়, আগে আমরা সমাপনী দাগটা দিয়ে নেই, কারণ এরপর আমাদের আর টাকার অ্যামাউন্ট বের করার দরকার নেই, শুধু ব্যালেন্স বিডি লিখবো। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু এই সাইডটা বড় হয়েছে, এই বড়র যোগফলটা 2 সাইডে লিখলাম। এখানে আমরা ছোট কতটুকু পার্থক্য হয়েছে, ডেবিট সাইডটা কতটুকু বড়, এই সাইডের চেয়ে ডেবিট কতটুকু বড়, সেই বড় পার্থক্যটুকু আমরা এখানে লিখব। এটার নাম হবে ব্যালেন্স সিডি। এখানে আমরা ব্যালেন্স সিডিটা এখানে লিখব। এই যে ব্যালেন্স সিডিটা, এই এটা আমরা পরবর্তী মাসের বা পরবর্তী যেই তারিখে আমরা সিডি বের করছি তার পরের তারিখে গিয়ে আমরা বিডি করব। বিডি কোথায় করতে হয়, তার উল্টা দিকে করতে হয় এবং যোগফলের নিচে লিখতে হয়। তাহলে এখানে আমরা লিখে দিব ব্যালেন্স বিডি। এই বিডি টাকাটা কোনটা নিয়ে আসলাম, এই যে এই টাকাটাকে আমরা বিডি হিসাবে নিয়ে আসলাম। আমার খতিয়ান কিন্তু শেষ, ব্যাংক হিসাবের খতিয়ান শেষ। এখন আমরা ছকটা বাঁ থেকে ডানে ক্লোজ করে দেব। আমরা কিন্তু কেউ ছক ক্লোজ করতে ভুলবো না। সুন্দরভাবে আমরা যখন পরীক্ষার খাতায় বলো বা নিজেদের খাতায় বলো অঙ্ক করব, তখন আমরা স্কেল দিয়ে অঙ্ক করব। এখানে তো আমি স্কেল ইউজ করিনি, চেষ্টা করেছি যতটুকু সহজভাবে করা যায় বোঝানোর জন্য, কিন্তু আমরা স্কেল দিয়ে আঁকবো এবং ছকটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবো। ভিতরে লেখাগুলো সব কলম দিয়ে লিখবো, শিরোনাম, ডেবিট ক্রেডিট, তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা, এগুলো কলম দিয়ে লিখবো, কিন্তু ছকটা আঁকবো পেন্সিল দিয়ে, আর টাকার অ্যামাউন্টগুলো কলম দিয়ে লিখবো। তাহলে এই যে আমি তোমাদের জন্য বিডি নির্ণয় করলাম, এই যে ডেবিট দিকে বিডি নির্ণয় করলাম, এটাই কিন্তু আমাদের ব্যাংক হিসাবের উদ্বৃত্ত।
চলতি বছরের শেষ তারিখে গিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে এই ব্যাংক হিসাবটা, যে চলতি সম্পদ আমরা সবাই জানি, নগদান হিসাব, ব্যাংক হিসাব, এগুলো চলতি সম্পদ। এই ব্যাংক হিসাবের এই যে উদ্ধৃত্ত বের হয়েছে, সেটাই আমরা বছরের শেষ তারিখে যে আর্থিক অবস্থার বিবরণী করব, সেখানে চলতি সম্পদের অধীনে এই ব্যাংক হিসাবের যেটা আমরা লিখব। এই ব্যাংক হিসাবটাই কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, এই উদ্ধৃত্তটা, এটা সবাই মনে রাখবে। এখন আমরা যেটা শিখবো, আমাদের আজকের আলোচ্য বিষয়ের দ্বিতীয় টপিক, যে আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনগুলো কিভাবে উপস্থাপন করতে হয়। মূলত আর্থিক অবস্থার বিবরণীর নমুনাটা শিখবো, সেখানে কিন্তু আমরা এই উদ্ধৃত্তটা পাবো। আশা করি তোমরা ব্যাংক হিসাবের খতিয়ানটা বুঝতে পেরেছো এবং এইভাবে তোমরা খাতায় প্র্যাকটিস করবে। এখন আমরা আর্থিক অবস্থার বিবরণীর নমুনা ছকে চলে যাই। আর্থিক অবস্থার বিবরণীর নমুনার ছকটায় খতিয়ানের চেয়ে তুলনামূলক একটু বড় হবে। তোমরা খাতায় একটা পৃষ্ঠা জুড়ে করার চেষ্টা করবে, একটা পূর্ণ পেজ নিতে পারো। আমরা ছকটা যদি আঁকি, আর্থিক অবস্থার বিবরণী, যেহেতু বিবরণী আকারে ছক, ঠিক আছে, তাই টাকাটা আমরা এক সাইডেই বসাই। যেহেতু বিবরণী আকারে আর্থিক অবস্থার বিবরণী, এখানে আমরা শিরোনাম দিব কোম্পানির নাম। হ্যাঁ, কোম্পানির নাম দিব, তারপর আমরা লিখব আর্থিক অবস্থার বিবরণী। তারপর আমরা কত তারিখে প্রস্তুত করছি সেটা লিখব। এই সালে এত তারিখে প্রস্তুতকৃত, আমরা তারিখটা অবশ্যই দিব, প্রস্তুতকৃত। ঠিক আছে, এটা কিন্তু সমাপ্ত বছরের জন্য না, এটা এত তারিখে প্রস্তুতকৃত, এটা লিখব। আচ্ছা, যেহেতু এটা বিবরণী, তাই আমরা বিবরণীতে জানি টাকার কলামগুলো এক সাইডে থাকে, হিসাব হলে দুই সাইডে থাকতো। যদি আমরা হিসাব বলতাম তাহলে দুই সাইডে থাকতো, অথবা উদ্বর্তপত্র যদি বলতাম তাহলে আমাদের দুই সাইডে টাকা থাকতো। এটা যেহেতু বিবরণী আকারে ছক, বিবরণীতে টাকাগুলা এক সাইডেই নিই আমরা। আর টাকার জন্য প্রাথমিক অবস্থায় আমরা দুইটা কলাম করি, প্রয়োজনে আমরা বাড়াবো। ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে সম্পদের অংশটা থাকে, আমরা এখানে উপরে লিখে নিব পরিসম্পদ। পরিসম্পদ মানে সম্পদ সমূহ আর কি। পরিসম্পদের অধীনে আমাদের থাকবে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অসমন্বিত খরচ বা অসমন্বিত ব্যয়সমূহ। ঠিক আছে, তাহলে তোমরা নমুনাটা খাতায় এঁকে শুরু করো, খাতায় আঁকা শুরু করো। আমি যেভাবে লিখছি, প্রথমে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে আমরা পাবো, আমাদের জাবেদার 5 নাম্বার নিয়মে গিয়ে দেখতে পাবে যে আমাদের অঙ্কের প্রশ্নে যদি কোনো স্থায়ী সম্পদ কেনার কথা বলা থাকে, যে অন্য কোনো প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীদের নিকট হতে স্থায়ী সম্পদ ক্রয় করা হয়েছে শেয়ারের মাধ্যমে, সেক্ষেত্রে স্থায়ী সম্পদটা কিন্তু এখানে আসবে। স্থায়ী সম্পদ হতে পারে জমি, ভূমি, হতে পারে মেশিন, হতে পারে বাণিজ্যিক প্লট, ঠিক আছে, বাণিজ্যিক প্লট। আমরা টাকার অ্যামাউন্টটা আউটার ফিগারে লিখব, আউটার কলামে। এরপর হচ্ছে আমাদের আসবে চলতি সম্পদ। চলতি সম্পদ কোনটা, একটু আগে খতিয়ান করেছি, সেটাই আসবে এখানে চলতি সম্পদ নামে। ব্যাংক হিসাবের যে যেটা আমরা বের করেছি, এখানে চলতি সম্পদ একটাই আছে আমাদের, ব্যাংক হিসাব। বছরের শেষ তারিখে আমরা যে উদ্ধৃত্তটা বের করেছি, ব্যাংক হিসাবের ডেবিট ব্যালেন্সটা আমরা লাস্টে যেটা দেখলাম, যে ব্যালেন্স বিডি করেছি যেটা, সেই টাকাটা আমরা এখানে বসাবো। আচ্ছা, ব্যাংক হিসাব বা ব্যাংক জমার উদ্ধৃত্ত, ব্যাংক জমার উদ্ধৃত্ত, আমাদের উদ্ধৃত্তটাই আমরা যেটা বের করেছি সেটা এখানে নিয়ে আসবো, ব্যাংক জমার উদ্ধৃত্ত।
এরপরে আমাদের আসবে অসমন্বিত ব্যয়সমূহ। কোনগুলো আসবে? অসমন্বিত ব্যয়ের মধ্যে বিভিন্ন খরচ আদি দেখিয়েছি একটু আগে, ব্যাংক হিসাবের খতিয়ানে সেগুলা। আর আরেকটা অসমন্বিত ব্যয় আছে আমাদের শেয়ার অবহার। আমি তোমাদের গত ক্লাসে বলেছি শেয়ার অবহারটা কিন্তু আমাদের মূলধন জাতীয় ক্ষতি, সেটাকে আমরা অসমন্বিত ব্যয় নামে সম্পদের অংশে দেখাই। তাহলে এখানে খরচ বা অসমন্বিত ব্যয়গুলা বসাই। প্রথমে হচ্ছে শেয়ার অবহার হিসাব, তারপর হচ্ছে আমরা ইনার কলামে বসাই যেহেতু অসমন্বিত ব্যয় একের অধিক আছে। তারপর হচ্ছে আমরা বসাতে পারি কমিশন, যেটাকে আমরা দস্তুরি বলি। তারপর হচ্ছে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ, তারপর প্রাথমিক খরচ ইত্যাদি ইত্যাদি হচ্ছে আমাদের অসমন্বিত খরচ। এগুলো আমরা যোগ করে আউটার কলামে নিয়ে যাই। এইবার আমরা আউটার কলামের সবগুলো অ্যামাউন্ট যোগ করি। আমাদের সম্পদ সাইডে বসানোর মতো আর কিছু নেই, তাহলে আমরা এগুলা যোগ করার পর আমরা মোট সম্পদ পাবো। এটা হচ্ছে আমাদের মোট সম্পদ। মোট সম্পদ শেষ হলো, কিন্তু ছকটা কিন্তু শেষ হয়নি এখনো। আমাদের আরেকটা অংশ কিন্তু রয়ে গেছে, দায় ও মালিকানা সত্ত্ব লেখার বা শেয়ার মূলধন লেখার অংশটা রয়ে গেছে। যেহেতু বোর্ডের সাইজটা ছোট বা এখানে সম্পূর্ণ লেখা যাচ্ছে না, এরপর আমরা এখান থেকে শুরু করব দায় ও শেয়ার মূলধন বা শেয়ার মালিকদের সত্ত্ব। ঠিক আছে, এখানে তোমরা শুরু করো, বইতে দেখবে এভাবেই দেওয়া আছে শেয়ার মালিকদের সত্ত্ব। আর এটা হচ্ছে কিন্তু আমাদের মোট সম্পদ, এখানে আমরা লিখে নিব মোট সম্পদ। আমাদের মোট সম্পদ কিন্তু বের করা শেষ। আমাদের অ্যারো মার্কেটে আমাদের খাতায় দেওয়ার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের অ্যামাউন্টটা ঠিক রাখার জন্য অ্যারো মার্কটা দিয়েছি। শেয়ার মালিকদের সত্ত্ব আমরা আমাদের খাতায় পেজে এটা শেষ হয়ে যাওয়ার পর শুরু করব। তাহলে আমি মুছে আমি উপর থেকে আবার শুরু করি। তোমরা কিন্তু ছক শেষ করবে না, এখানে দাগ দিয়ে সম্পদের অংশ শেষ করে দিবে, কিন্তু ছকটা কিন্তু নিচে নামাবে। আরো নিচে নামিয়ে আমরা শেয়ার মালিকদের সত্ত্ব আমি শুরু করছি উপর থেকে। তোমরা সম্পদের অংশটা ভালোভাবে সঠিকভাবে উঠাবে খাতায়। বইতেও আছে, বই দেখে দেখে তোমরা করতে পারো, শিখতে পারো। তারপর অঙ্ক করার সময় দেখবে সহজ লাগছে। যদি দেখে দেখে আঁকো একবার দুইবার, তারপর না দেখেই পারবে। এবার আমরা করব শেয়ার মালিকদের সত্ত্ব। এটা আমরা উপরে নিয়ে যাই। হ্যাঁ, শেয়ার মালিকদের সত্ত্ব। এখানে আমাদের আসবে সবার প্রথম ধাপে ধাপে মূলধনের নামগুলো আমরা শিখেছিলাম কোনো একটা লেকচারে, হয়তো বা গত লেকচারে শিখেছি। সেখানে আমাদের প্রথম যে মূলধন সেটা হচ্ছে অনুমোদিত মূলধন। আচ্ছা, আমাদের প্রথম যে মূলধন সেটা হচ্ছে অনুমোদিত মূলধন। শেয়ার মালিকদের সত্ত্বের অধীনে আমরা লিখব শেয়ার মূলধন। এখানে আমরা শেয়ার মূলধনগুলো বসাবো। শেয়ার মূলধন লিখে কোলন দিব। শেয়ার মূলধন অনুমোদিত মূলধন। প্রথমে হচ্ছে অনুমোদিত মূলধন। এখানে আমরা লিখব আমরা অনুমোদিত মূলধনের প্রতিটি শেয়ার কত দাম ধরে নিয়ে আমরা আমাদের কোম্পানিটা গঠন করেছিলাম, নিবন্ধন করেছিলাম আমাদের কোম্পানিটা, সেটা হচ্ছে অনুমোদিত মূলধন। শুরুর তারিখে যে মানে কোম্পানি গঠনের জন্য বা রেজিস্টার্ড হওয়ার জন্য, লিস্টেড হওয়ার জন্য যে অনুমোদনটা আমাদের মানে আদালত দিয়ে থাকে আইনসম্মতভাবে, আমরা যে মূলধন নিয়ে গঠন করে থাকি কোম্পানি,
সেটাই অনুমোদিত মূলধন। এখানে আমরা লিখব প্রতিটি এত টাকা মূল্যের এতগুলো শেয়ার। আমরা প্রতিটি এক লাইনে লেখার চেষ্টা করব, এত মূল্যে এতগুলো শেয়ার, অর্থাৎ আমরা প্রত্যেকটা শেয়ারের দামটা এখানে লিখব। ধরে নাও যে এক একটা শেয়ারের দাম 10 টাকা, তাহলে প্রতিটি 10 টাকা মূল্যের, ধরে নাও আমরা অনুমোদন পেলাম 20,000 শেয়ার নিয়ে, তাহলে প্রতিটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ার। তাহলে এখানে মূলধনের পরিমাণটা কত হবে? মূলধনের পরিমাণটা আমরা আউটার কলামে লিখব। 10 টাকা করে যদি 20,000 শেয়ার হয়, আমি এটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, তাহলে 10 গুণ 20,000 অর্থাৎ আমাদের হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা অনুমোদিত মূলধন। আর যেটা আমাদের মনে রাখার বিষয় সেটা হচ্ছে অনুমোদিত মূলধনের কলাম অ্যামাউন্টটা লিখে ক্লোজ করে দিতে হয়, এটা অঙ্কের নিয়ম। কারণ অনুমোদিত মূলধনের সাথে অন্য কোনো মূলধন যোগ হয় না, ঠিক আছে? এরপরে আমাদের লিখতে হয় ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধনটাকে আমরা ক্লোজ করে দিব, আউটার ফিগারে লিখে ক্লোজ করে দিব। আমাদের যোগের শুরু হয় আউটার ফিগারে, টাকার অঙ্ক যোগের শুরু হয় বিলিকৃত মূলধন থেকে, বা পরিশোধিত মূলধন থেকে, আদায়কৃত মূলধন থেকে আমাদের টাকার কলামটা ওপেন থাকে, যেখানে আমরা মূলধনটা টোটাল উঠিয়ে নিয়ে আসতে পারি, যতটুকু বন্টন করেছি সে টাকাটা যখন আমরা আদায় করে নিয়ে আসতে পারি, সেখান থেকে আমাদের এই টাকার কলামটা ওপেন করা হয়। এর আগ পর্যন্ত যে মূলধনগুলো থাকে সেগুলো ক্লোজ রাখতে হয়, এটি নিয়ম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইস্যুকৃত মূলধন। এখানেও সেম কথা, প্রতিটি এত মূল্যে এতগুলো শেয়ার। এখানেও আমাদের টাকাটা আমরা লিখে ক্লোজ করে দিব। ইস্যুকৃত মূলধন, অনুমোদিত মূলধন এগুলো ক্লোজ থাকে, বিলিকৃত মূলধন ক্লোজ থাকে। যেখানেই আমরা আদায়কৃত বা পরিশোধিত মূলধন কথাটা লিখব, সেখান থেকে টাকার কলামটা, টাকার অ্যামাউন্টটা আমরা ওপেন করে দিব, তখন আর ক্লোজ করব না। তাহলে অনুমোদিত মূলধনের উপর ডিপেন্ড করে ইস্যুকৃত মূলধন, ঠিক আছে? ইস্যুকৃত মূলধন কিন্তু অনুমোদিত মূলধনের সমানও হইতে পারে, আবার তার চেয়ে কম হইতে পারে, কিন্তু বেশি হবে না। এটা নিয়মে আমি তোমাদের বলেছিলাম। তাহলে ইস্যুকৃত মূলধনের অ্যামাউন্ট একরকম হইতে পারে, অনুমোদিত মূলধনের অ্যামাউন্ট তার চেয়ে বড় হইতে পারে বা সমান হইতে পারে। এরপর হচ্ছে আমাদের বিলিকৃত মূলধন। আমরা বিলিকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন একসাথে রাখতে পারি। মূলধন, তারপর হচ্ছে আদায়কৃত মূলধন একসাথে রাখতে পারি। আদায়কৃত বা পরিশোধিত মূলধন। আদায়কৃত এবং পরিশোধিত একই অর্থ। এখন আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে আমাদের আদায়কৃত বা পরিশোধিত মূলধন কথাটা লেখা থাকবে, সেখান থেকে কিন্তু আমাদের টাকার অঙ্কটা ওপেন হয়ে যাবে, তার সাথে আমাদের নিচের টাকার অঙ্কগুলো যা যা বসবে সেগুলো যোগ হয়ে বসবে। তাহলে এখানেও আমাদের সেম কথা, প্রতিটি এত টাকা মূল্যের এতগুলো শেয়ার, আমরা গুণ করে টাকার অঙ্কটা বসাই দিব, ঠিক আছে? তাহলে এখানে টাকার অঙ্কটা আমরা বসাবো, আর এখানে আমরা ক্লোজ করব না, টাকার অঙ্কটা আমরা ক্লোজ করলাম না, কারণ আমাদের আদায়কৃত বা পরিশোধিত মূলধন থেকে টাকা ওপেন থাকবে। এরপরে যেটা বসে, আমাদের সবগুলো মূলধন বসানো শেষ। অনুমোদিত, ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত 4 ধরনের মূলধন কিন্তু আমাদের বসানো হয়ে গেছে। এরপরে যে ধাপটা সেটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। এর অধীনে বসবে শেয়ার অধিহার। এরপরে আছে সঞ্চিতি ও উদ্বৃত্ত, এর অধীনে থাকে শেয়ার অধিহার। আমাদের শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনের মধ্যে শুধু শেয়ার অধিহারটাই থাকে সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে বসার জন্য। তো এখানে আর অন্য কিছু নিয়ে আসলাম না। তাহলে আমরা জাবেদায় যেই শেয়ার অধিহার পাই সেটাই আমরা এখানে নিয়ে আসতে পারি। এই শেয়ার অধিহারের সাথে যদি কোনো কিছু যোগ বিয়োগের থাকে বা কোনো সমন্বয়ে কিছু বলা থাকে বা লেনদেনে কিছু বলা থাকে, আমরা সমন্বয় করে নিয়ে এখান থেকে আমরা আউটার কলামে টাকাটা নিয়ে যাব, শেয়ার অধিহারের টাকাটা। আর যদি কোনো সমন্বয় না থাকে সরাসরি শেয়ার অধিহার আমরা বসিয়ে দিব। এখন আমরা আদায়কৃত বা পরিশোধিত মূলধনের সাথে শেয়ার অধিহারটা যোগ করে নামাবো।
নামানোর পরে দেখবো আমরা একটা অ্যামাউন্ট পাচ্ছি, যে অ্যামাউন্টটা আমাদের মোট সম্পদের সমান হবে। ঠিক আছে, মোট সম্পদের সমান হয়ে যাবে। আমাদের আর্থিক অবস্থার বিবরণী কিন্তু এখানেই শেষ। ঠিক আছে, তাহলে আমি একদম লাস্ট পর্যন্ত গিয়ে দেখলাম, এই যে আমরা যোগ করে নামালাম আউটার কলামটা, যোগ করার পর যে যোগফলটা আসলো সেটাই আমাদের মোট শেয়ার মালিকদের সত্য। মোট শেয়ার মালিকদের সত্য। ঠিক আছে, এটা আমাদের কিসের সমান হইতে হবে? মোট সম্পদের সমান হইতে হবে। যদি দেখি আমাদের মোট সম্পদের সমান হয়ে গেছে, তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। তো ছকটা নিশ্চয় তোমরা বুঝেছো, আমি যেভাবে একে তোমাদের শিখিয়েছি, আর বইতেও এভাবে করে দেয়া আছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে লিখে শিখিয়েছি, তোমরা খাতায় এভাবে প্র্যাকটিস করো। আর আমাদের আজকের যে আলোচনার দুইটা টপিক ছিল, ব্যাংক হিসাবের খতিয়ান আমরা শিখেছি, আর আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনগুলা বা শেয়ার মূলধনগুলা, বিভিন্ন সম্পদগুলা কিভাবে উপস্থাপন করতে হয় সেগুলা তোমাদের শেখালাম। তো আমার বিশ্বাস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা এভাবে প্র্যাকটিস করবে খাতায়। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের একটা অঙ্ক করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।